আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, আজকে স্টুডেন্ট মনে হচ্ছে অনেক কম, 12 জন। তোমাদের আসলে স্টুডেন্ট কয়জন? আমাদের জয়দের ব্যাচে মনে হয় স্টুডেন্ট 5-6 জন। সিএসসি এর কয়জন স্টুডেন্ট? স্যার অনেক স্টুডেন্ট আছে স্যার। আমার মনে হইতে স্যার অনেকের ওয়াইফাই ছিল, বিদ্যুৎ চলে গেছে স্যার, এই জন্য অনেকে ঢুকতে পারতেছে না। আচ্ছা, এনিওয়ে, আই উইল স্টার্ট মাই ক্লাস নাও। আমি ক্লাস স্টার্ট করছি। আমার ক্লাসের রেকর্ডিং সাধারণত গুগল সাইটে দেওয়া থাকে, কেউ মিস করলে দেখে নিতে পারে। তবে আনফরচুনেটলি আমি এখন আপডেট করতে পারিনি আমার গুগল সাইটটা। আচ্ছা, এনিওয়ে আমি আমার ক্লাস স্টার্ট করছি, ঠিক আছে? সো আমাদের বেশি সময় থাকে না ক্লাসে। স্যাটারডে আমাদের বন্ধ, সবাই জানো তো মনে হয়। জি স্যার। স্যাটারডে পূজার জন্য বন্ধ, ঠিক আছে? আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো আমাদের ইলেকট্রনিক্স কোর্স, রাইট? জি স্যার। আচ্ছা, ফার্স্ট অফ অল, তোমরা কি সবাই এই যে লেকচার নোটস গুলো এগুলো কি ডাউনলোড করছো, পড়াশোনা করছো, দেখছো নোটস গুলো? আমার গুগল সাইটে কি ভিজিট করছো? কি অবস্থা আসলে সবার, বলো? নাকি আমি জাস্ট ক্লাসে পড়া গেছি, তোমরা জাস্ট দেখছো যে ক্লাসে এরকম একটা গুগল সাইট আছে, এরকম একটা নোট আছে? ওকে, তো তোমরা কি স্টাডি করছো কিছু? গুগল সাইট দেখছো? গুগল সাইট থেকে যে আবার নোট বের করা যায়, বা নোট বের করে দেখছো যে একটু দেখছো যতটুকু পড়াইছি সেগুলো, সেই টপিকগুলো? স্যার বের করা যায় বা ভিডিও গুলো পাওয়া যায়, তারপরে আগে সামার 21 উইক সব ক্লাস আছে, এটা দেখছি আর কি। আচ্ছা, এনিওয়ে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সো দ্যাট তোমরা মনে হয় ওয়ার্কআউট করতে পারবা যে এই সময়টা তোমাদের মনে হয় ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত ফিজিক্যাল ক্লাস হবে না, এখনো পর্যন্ত এটাই নোটিস। তো অনলাইনে ক্লাস হবে। তবে পরীক্ষাগুলো তোমরা জানো কিনা জানি না, তোমাদের পরীক্ষাগুলো কিন্তু ফিজিক্যালি হবে, এটা কি তোমরা জানো? না স্যার। আচ্ছা, তাহলে হয়তো বা অ্যানাউন্সমেন্ট করেনি। তোমাদের পরীক্ষা কিন্তু যত যা পরীক্ষা হবে সামনে, কুইজ, মিড, ফাইনাল, এটা কিন্তু ইউনিভার্সিটি থেকে ডিসাইড করছে যে ফিজিক্যালি এক্সাম হবে। সো এইগুলো আসলে কিন্তু অনলাইনে আর দেওয়ার সুযোগ নাই। সো এভরিবডি শুড বি মোর সিরিয়াস নাও, কারণ অনলাইনে একটা সময় ছিল যে অনলাইনে মোটামুটি আমরা সবাই জানি যে অনলাইনে দেখা যায় যে স্টুডেন্টরা ওইভাবে পড়াশোনা না করেও পরীক্ষা অ্যাটেন্ড করতেছে, বা বিভিন্ন রকম নলেজ গেইন করতে পারতেছে না। প্লাস হচ্ছে দেখা যায় পরীক্ষাগুলো আনফেয়ার মিনস অবলম্বন করতেছে, এরকমও আছে, ঠিক আছে? সো ইউ শুড বি মোর সিরিয়াস, কারণ এবারে আমার মনে হয় না তোমাদের এরকম কোনো স্কোপ আছে। আর পরীক্ষা খুব ফেয়ারলি, এবং আমার মনে হয় এটা একদম তোমাদের মার্চে যে মিড টার্ম পরীক্ষা হবে, মার্চে সেই পরীক্ষাটা মোস্ট প্রবাবলি, যদি ইউনিভার্সিটি বন্ধ রাখারও কোনো ডিসিশন না হয় বা স্কুল কলেজ বন্ধ রাখার ডিসিশন না হলে, কিন্তু তোমাদের পরীক্ষাটা অফলাইনে হবে বা ফিজিক্যালি হবে। শুধু আমার পরীক্ষার কথা বলতেছি না, আমি এটা সব সেন্ট্রালি, মানে সব পরীক্ষার কথাই বলতেছি। এরকম হওয়ারই বেশি সম্ভাবনা। সো এখন থেকে প্রিপেয়ার হওয়া উচিত। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে, আচ্ছা, আমি আমার ক্লাস স্টার্ট করছি। আমি অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি প্রিপেয়ার করি না এখনো তোমাদের জন্য, তো আমি প্রিপেয়ার করে আমি আব্দুল্লাহ আর জয়কে দিয়ে দিব, ঠিক আছে? সো তোমরা সিয়ারদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট কিভাবে কি করতে হবে তোমরা জেনে নিও। অ্যাসাইনমেন্টের উপর অবশ্যই মার্কস থাকবে। এরকমও হয়, আমি বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট অনেক সময় দিই, সেখানে কিছু মার্কস কুইজের মার্কস অ্যাসাইনমেন্টে থাকে, এরকমও আছে। সো আমি বলে দিব, আমি প্রপার ইনস্ট্রাকশন দিয়ে দিব, সবকিছু বলে দিব যে কোনটা কত মার্কস থাকবে, আর কিভাবে আমি চাচ্ছি তোমাদের কাছ থেকে। ওকে, অন্যান্য কোর্সে কি অ্যাসাইনমেন্ট দিয়েছে তোমাদের? হ্যাঁ স্যার, অলরেডি আমাদের প্রোগ্রামিং এ একটা আছে,
ডাটা স্ট্রাকচারের ওইটার একটা অ্যাসাইনমেন্ট আমরা সাবমিট করছি। ওকে, গুড। সো আমার কোর্সে থাকবে হোপফুলি, আমি এটা সিআরদেরকে আব্দুল্লাহ আর হচ্ছে জয় বলে দেব। ওকে, অ্যান্ড অ্যাজ আই সেইড অ্যাটেন্ডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো ক্লাসই করি না কেন, ক্লাস যদি কারো অ্যাটেন্ডেন্স ভালো থাকে সেটা সে একটা প্রিফারেন্স পাবে। সো ট্রাই টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস, অনলাইন হোক অফলাইন হোক। আর অফলাইন ক্লাস অ্যাটেন্ড করার না করার পিছনে অনেক কারণ থাকতে পারে, অনেক স্টুডেন্ট দূরে থাকে বা এই জাতীয় রিজন থাকতে পারে, বাট অনলাইন ক্লাস এভরিবডি শুড অ্যাটেন্ড দিস ক্লাস, এটা আসলে নো এক্সকিউজেস। ওকে, ওকে। সো স্টার্ট করি। সো আমি গুগল সাইটের লিঙ্ক মনে হয় সবার আছে। আমি গুগল সাইট থেকে সামার 2021 থেকে এখানে সিএসসি 107, আবারও বলি কোর্সের কোর্স সিএসসি 107 প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স, ট্রিপল ইদের হচ্ছে 22201 ইলেকট্রনিক্স 1। আমি এখন ইলেকট্রনিক্স নোটস চ্যাপ্টার 1 করাচ্ছি। সো ক্লাসে কতটুকু পড়াইছি? আমার মনে হয় ফার্স্ট ক্লাস ছিল, তো আমার মনে হয় এগুলো পড়াইছি, মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার। কেউ বলতে পারবে? এনিওয়ে, আমি লাস্ট ক্লাসে একটা ওভারভিউ দিব। আমি মনে হয় বায়াসিং পড়াই নাই, এইটুকু আমার খেয়াল আছে। মোস্ট প্রবলি আমি বায়াসিং পড়াই নাই। সো আমি বায়াসিংটা পড়াবো আজকে, শকলিস ইকুয়েশন, থার্মাল ভোল্টেজ, এগুলো নিয়ে পড়াবো। আর আগের ক্লাসে একটা ওভারভিউ এখন দিয়ে যাব, ঠিক আছে? সো সেমিকন্ডাক্টর তো সবাই জানে। কেউ একজন বলো, সেমিকন্ডাক্টর কাকে বলে? হোয়াট ইজ সেমিকন্ডাক্টর? ওয়াই উই আর ইউজিং সেমিকন্ডাক্টর ইন ইলেকট্রনিক্স? কি বলতে পারবে? সো সেমিকন্ডাক্টর ইজ বেসিক্যালি অর্ধপরিবাহী, ঠিক আছে? বাংলায় যেটা বলা হয় অর্ধপরিবাহী। কন্ডাক্টর হচ্ছে পরিবাহী, আর ইনসুলেটর হচ্ছে অপরিবাহী, যেটা দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না সেটা হচ্ছে ইনসুলেটর, যেটা দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় বা কারেন্ট ফ্লো হয় বা ইলেকট্রন ফ্লো হয় সেটা হচ্ছে কন্ডাক্টর। সো সেমিকন্ডাক্টর হচ্ছে তার মাঝামাঝি যে ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। যেটা গুড কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝামাঝি যে স্পেশাল ক্লাস অফ এলিমেন্ট সেটার অবস্থান, ঠিক আছে? সো কিছু উদাহরণ আমরা জানি, জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড। এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। কোভ্যালেন্ট বন্ডিং হচ্ছে যে অ্যাটমের হচ্ছে শেয়ারিং এর ইলেকট্রনের মাধ্যমে যে বন্ধন, সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। আর এনার্জি লেভেল সম্পর্কে আমরা কি পড়েছিলাম? এনার্জি লেভেল সম্পর্কে আমরা কিন্তু পড়েছিলাম যে যখন একটা নিউক্লিয়াস থেকে যত দূরে যায় তত কি এনার্জি বাড়ে না কমে? কোনটা? একটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তখন এনার্জি বাড়ে না কমে? কেউ বলতে পারবে? যত দূরে যায় তত কমে? বাড়ে না, যত দূরে যায় তত বাড়ে, ঠিক আছে? এনার্জি লেভেল হচ্ছে, আমি একটা উদাহরণ ইউজ করছিলাম যে আমাদের ইউনিভার্সিটি থেকে আমি যদি নথুল্লাবাদ যাই, আর আমার ইউনিভার্সিটি থেকে আমি যদি সদর রোডে যাই, আমার কোন জায়গায় এনার্জি খরচ বেশি হচ্ছে? অবশ্যই আমি যেখানে যাব, আমি যদি বেশি দূরে যাই আমার এনার্জি খরচ বেশি হচ্ছে, ঠিক আছে? সো আমি যত দূরে যাচ্ছে তত আমার কিন্তু এনার্জি বেশি লাগতেছে। সো এনার্জিটা, দ্য ফার্দার an electron is from nucleus the higher is the energy state, ঠিক আছে? সো যত দূরে যাচ্ছে নিউক্লিয়াস থেকে তত এনার্জি স্টেটটা বাড়ছে। ওকে, তো ইনসুলেটর, কন্ডাক্টর আর হচ্ছে সেমিকন্ডাক্টর, এটার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে এনার্জি লেভেল দেখেছি, ঠিক আছে? ইনসুলেটরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একদমই সম্পর্ক নয়, একটা আরেকটার সাথে বিচ্ছিন্ন। এই কারণে যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে সম্পর্ক নাই বলেই কিন্তু এখান থেকে কোনো বিদ্যুৎ পরিবহন হয় না। কন্ডাক্টরের মধ্যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড একদম ওভারল্যাপ করে একটা আরেকটার সাথে লেগে থাকে, এই কারণে কিন্তু সেটা বিদ্যুৎ পরিবহন করতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড কাছাকাছি অবস্থান করবে, ওভারল্যাপ করবে না, আবার অনেক দূরে থাকে না। তো এই কারণে আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এই বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা এটা আমরা পাই বা আমরা এটা কন্ট্রোল করতে পারি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস ক্ষেত্রে। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস কি? জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। সো এগুলো এনার্জি লেভেল এরকম বলা আছে যে যেমন ইজি 0.67 ইলেকট্রোভোল্ট, জার্মেনিয়ামে 0.67 ইলেকট্রোভোল্ট, সিলিকনের 1.1 ইলেকট্রোভোল্ট, গ্যালিয়াম আর্সেনাইডের 1.43 ইলেকট্রোভোল্ট। সো এটা হচ্ছে এনার্জি লেভেল, বা এটা কতটুকু এনার্জি, এটা কতটুকু এনার্জি এটা আছে, বা এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসের জন্য কতটুকু এনার্জি প্রযোজ্য, কতটুকু এনার্জি প্রয়োজন হয়, ঠিক আছে? সো এই কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড বা কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ডের ব্যাপারে আমরা যদি বিভিন্ন প্রশ্ন করি তোমাদেরকে, তোমাদের পারা উচিত, কারণ এটা তোমরা কিন্তু, এটা কিন্তু খুব সিম্পল কনসেপ্ট যে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড ইনসুলেটরের ক্ষেত্রে একদম বিচ্ছিন্ন, আর হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে একটা আরেকটার সাথে ওভারল্যাপ করতেছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি। ওকে, আচ্ছা। তো এখান থেকে এই যে এনার্জি লেভেলটা আমরা কেন শিখতেছি? এনার্জি লেভেল শিখতেছি এই কারণে, কারণ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি লেভেলটা আমরা কন্ট্রোল করতে পারি। এই জিনিসটা আমার হচ্ছে মূল তথ্য, যেটা আমরা জানার জন্য এটা শিখছি, ঠিক আছে?
এখানে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা থেকে আমরা এনার্জি বের করতে পারি। এনার্জি ইকুয়ালস টু চার্জ ইনটু ভোল্টেজ। এনার্জি ইকুয়ালস টু চার্জ ইনটু ভোল্টেজ, বা আমি যদি চার্জ বা ভোল্টেজ বের করতে বলি, এনার্জি দিয়ে দিই বা চার্জ দিয়ে দিই, সেটাকে আমরা বের করতে পারবো, অবশ্যই পারবো। ডাব্লিউ ইকুয়ালস টু কিউবি ফর্মুলা ইউজ করে আমি একটা ভোল্টেজ বের করতে চাচ্ছি কোন একটা সার্টেন এনার্জি লেভেলের। চার্জ আমরা জানি 1.6 × 10⁻⁹ কুলম্ব, সেখান থেকে আমরা কিন্তু ভোল্টেজটা বের করতে পারবো, ঠিক আছে। বা একইভাবে যে কোনো দুইটা দেওয়া আছে এখানে ফর্মুলায়, ডাব্লিউ ইকুয়ালস টু কিউবি তে আমি যে কোনো একটা, দুইটা দেওয়া আছে, যে কোনো একটা অবভিয়াসলি বের করতে পারবো, রাইট? আচ্ছা, সো এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল, ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল কি? এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসের প্রকারভেদ। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। তো আমরা কাজ করি মূলত এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল দিয়ে, ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল দিয়ে আমরা কাজ করতে পারি না, ঠিক আছে। তো এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল। ওকে, সো আমরা গত ক্লাসে এই জিনিসগুলো দেখেছিলাম। আমি কিন্তু আজকের ক্লাসটা কিন্তু এই গত ক্লাসের যে জিনিসগুলো আমরা দেখেছি সেটা একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি, যাতে সবার যে জিনিসগুলো হয়তো বা খেয়াল নাই, পড়াশোনা করা হয় নাই, বা যে কারণে মিস করে গেছে, সেটা যাতে সবাই ক্যাচ আপ করতে পারে। ওকে, সো এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল কি? যে ম্যাটেরিয়ালটা ডোপিং প্রসেসের জন্য উপযুক্ত বা সাবজেক্টেড টু ডোপিং প্রসেস, সেটা হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। ওকে, এখন ডোপিং প্রসেসটা কি? ডোপিং প্রসেস হচ্ছে যে আমরা যে কন্ডাক্টিভিটির কথা বলছি না, বাংলায় যেটা বলে পরিবহন ক্ষমতা। সো এই যে বিভিন্ন রকম ডোপিং প্রসেস বলতে আমরা বুঝি যে কন্ডাক্টিভিটি আমরা পরিবর্তন করতে পারি, এটাকে বলা হয় ডোপিং প্রসেস, সাবজেক্টেড টু চেঞ্জ অফ দ্য কন্ডাক্টিভিটি। আমরা যে বিভিন্ন রকম পরিবহন, বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা মাঝে মাঝে চেঞ্জ করতে পারি বিভিন্ন ম্যাটেরিয়ালসের জন্য, সেটাকে আমরা বলি ডোপিং প্রসেস। সো যে সমস্ত ম্যাটেরিয়াল এই ডোপিং প্রসেসের সাথে ইট ক্যান বি চেঞ্জড বাই সাবজেক্টেড টু দ্য ডোপিং প্রসেস, এগুলোকে বলা হয় এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। আচ্ছা, সো এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল সংজ্ঞা আমরা জানলাম। ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল হচ্ছে যেসব ম্যাটেরিয়াল ইট ইজ নট সাবজেক্টেড টু ডোপিং প্রসেস, মানে যেসব ম্যাটেরিয়াল এই ডোপিং প্রসেসের সাথে তাদের হচ্ছে কন্ডাক্টিভিটিটা পরিবর্তন হয় না, সেগুলো হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। সো ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের দিয়ে আমরা কাজ করতে পারছি না। আমি যখন প্রথমে একবার বললাম কন্ডাক্টর, ইনসুলেটর, সেমি কন্ডাক্টর, ঠিক আছে, সেমি কন্ডাক্টর প্রথমে আমি যখন বললাম, তখন আমি কিন্তু বললাম সেমি কন্ডাক্টর দিয়ে আমি কিন্তু পরিবহন ক্ষমতা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারি। কিন্তু পরে আবার আমি যখন সেমি কন্ডাক্টরের ভিতরে আমি যখন বলছি এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল, ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল, তখন আমি আবার বলছি সেমি কন্ডাক্টরের ভিতরে একটা ম্যাটেরিয়াল আছে যেটা দিয়ে আমি তার পরিবহন ক্ষমতাটা পরিবর্তন করতে পারি না সবসময়, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল দিয়ে আমরা করতে পারি, ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল দিয়ে করতে পারি না। এটা অর্ধপরিবাহী যদিও ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল, কিন্তু এটা দিয়ে আমরা কিন্তু এর পরিবহন ক্ষমতাটা আমরা কন্ট্রোল স্যার অনেক অ্যাড হইতে চাইতেছে স্যার, একটু অ্যাড করে নিয়েন স্যার। ওকে, আচ্ছা, মাঝে মাঝে স্ক্রিন পড়ানোর সময় ওই স্ক্রিনে অটো অটো অ্যাডমিট যদি আমার দেওয়া আছে, মাঝে মাঝে হয় না, ঠিক আছে, সমস্যা, আমাকে একটু রিমাইন্ড দিয়ে দিও সো দ্যাট আমি একটু অ্যাড করে নিতে পারি। এনিওয়ে, আচ্ছা, আমরা কি এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের পার্থক্যটা ধরতে পারছি? কার কোনো সমস্যা আছে? এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল আর ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল নিয়ে, সেমি কন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটর, কোভ্যালেন্ট বন্ডিং, এনার্জি লেভেল নিয়ে কারো কোনো প্রবলেম আছে, কোনো কনসেপচুয়াল প্রবলেম আছে? বুঝতে কারো অসুবিধা হচ্ছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই, ঠিক আছে। ওকে, সো এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল, সো এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল, ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল আমরা বুঝলাম। এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল হচ্ছে যেসব ম্যাটেরিয়াল সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে একটা ভাগ, যে ম্যাটেরিয়ালগুলো আমরা ডোপিং প্রসেস, যে ম্যাটেরিয়ালগুলো আমরা বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা নির্ধারণ করতে পারবো, সেটা হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। আর ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালটা আমরা করতে পারবো না, যদিও সেটা অর্ধপরিবাহী। এখন এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল আমরা ডিপে ঢুকবো। এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল দুই প্রকার, একটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল আর হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল। সো গত ক্লাসে আমরা দেখেছিলাম an n-type material is created by introducing impurity elements that have 5 valence electrons. জি স্যার। 5টা ভ্যালেন্স ইলেকট্রন মানে গ্রুপ 5 এর মৌল। আমরা সবাই কেমিস্ট্রি পড়াশোনা করেছি মোটামুটি। গ্রুপ 5 এর মৌল যেগুলো, সেগুলো হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল, তাদের 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। সো 5টা ভ্যালেন্স ইলেকট্রন, আমরা চিন্তা করব একটা ভ্যালেন্স ইলেকট্রন, আমরা সবসময় স্থিতিশীল অবস্থার জন্য আমরা চিন্তা করি 4টা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে। একটা মৌলের 4টা ভ্যালেন্স ইলেকট্রন যদি থাকে, তাহলে সেটা স্থিতিশীল অবস্থানে থাকে, ঠিক আছে। এন টাইপ ম্যাটেরিয়াল আছে 5টা ভ্যালেন্স ইলেকট্রন,
আর পি টাইপ ম্যাটেরিয়াল হচ্ছে সেসব ম্যাটেরিয়াল যেগুলো তিনটা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, ঠিক আছে। সো এন টাইপ ম্যাটেরিয়াল স্থিতিশীল অবস্থায় নাই, পি টাইপ ম্যাটেরিয়াল স্থিতিশীল অবস্থায় নাই। এন টাইপের একটা বেশি, পি টাইপের একটা কম আছে। এন টাইপের 5টা, একটা বেশি, পি টাইপের একটা কম, 3টা, ঠিক আছে। সো এইখানে যেটা হয় যে এন টাইপ ম্যাটেরিয়াল এই 5টা থেকে একটা ভ্যালেন্স ইলেকট্রন ছেড়ে দেয়, আর পি টাইপ ম্যাটেরিয়াল সেই একটা যে ভ্যালেন্স ইলেকট্রন এন টাইপ ম্যাটেরিয়াল ছেড়ে দিচ্ছে সেটা গ্রহণ করে। সো এখানে এই কথাগুলো দেওয়া আছে, and the n-type material is created by introducing impurity elements that have 5 valence electron. আহ, কিছু কিছু উদাহরণ দেওয়া আছে, অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফরাস। সো এই যে এরা একটা ইলেকট্রন, এখানে আমি যদি ছবিটা দেখি, এখানে মোস্ট প্রবাবলি অ্যান্টিমনির ছবিটা দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্টিমনির এখানে এসবি, এসবি হচ্ছে অ্যান্টিমনি। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, 4টা ইলেকট্রন। আর এখানে একটা এক্সট্রা ইলেকট্রন, দ্যাট ইজ 5 ইলেকট্রনস, রাইট। সো 5টা ইলেকট্রন এখানে আছে, ঠিক আছে। এইখানে যে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা দিয়ে আমরা কি করব? সেই ইলেকট্রনটা দান করে দেওয়া হবে। এই ইলেকট্রনটা দান করে দেওয়া হয় বলে এটাকে বলা হয় ডোনার অ্যাটম, ঠিক আছে। ডোনার মানে হচ্ছে দান করে দেয় যেটা, সেই কারণে এটাকে বলা হয় ডোনার অ্যাটম, এই একটা ইলেকট্রন দান করে দেওয়ার জন্য। আর পি টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ ম্যাটেরিয়ালে কি হয়? পি টাইপ ম্যাটেরিয়ালে এইখানে একটা, এখানে একটা ইলেকট্রন উপরে, বাম পাশে একটা ইলেকট্রন, নিচে একটা ইলেকট্রন, ডান পাশে এখানে একটা হোল আছে বা গর্ত আছে, এখানে একটা ইলেকট্রন কম আছে। তো যে একটা এক্সট্রা ইলেকট্রন এন টাইপ ম্যাটেরিয়ালে থাকে, এই যে এখানে একটা এক্সট্রা ইলেকট্রন যেটা আছে, এই একটা এক্সট্রা ইলেকট্রন যে এখানে আছে, সেই একটা এক্সট্রা ইলেকট্রন এই হোলে, হোলের মধ্যে চলে আসে, তার মানে এই একটা ইলেকট্রন একসেপ্ট করে নেয়। সো এখানে এন টাইপ ম্যাটেরিয়াল দান করতেছে, পি টাইপ ম্যাটেরিয়াল একসেপ্ট করতেছে। এন টাইপ ম্যাটেরিয়ালে 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, পি টাইপ ম্যাটেরিয়ালে 3টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। সো এন টাইপ ম্যাটেরিয়াল যখন একটা ভ্যালেন্স ইলেকট্রন দান করে, পি টাইপ ম্যাটেরিয়াল একটা ভ্যালেন্স ইলেকট্রন গ্রহণ করে, এর মাঝে দুইটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটা সমতা বিধান বা সাম্য অবস্থা বিরাজ করে, ঠিক আছে। সো এটাই এন টাইপ ম্যাটেরিয়াল আর পি টাইপ ম্যাটেরিয়ালের হচ্ছে সম্পর্ক। সো এখানে আমি যদি একটু পড়ি, ইচ মেম্বার ইজ এ সাবসেট গ্রুপ অফ এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবিল অফ এলিমেন্টস রেফার্ড টু অ্যাজ গ্রুপ 5, যেটা আমি তোমাদেরকে বলছিলাম 5টা গ্রুপ 5 এর মৌলগুলো, যেটা হচ্ছে যাদের 5টা করে ভ্যালেন্স ইলেকট্রন থাকে। সো এরা একটা ইলেকট্রন দান করে বলে এটাকে ডোনার অ্যাটম বলা হয়। আর এখানে হচ্ছে 3টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে আর একটা করে ইলেকট্রন গ্রহণ করে, বা গ্রুপ 3 এর মৌল এগুলো, এই কারণে এটাকে অ্যাকসেপ্টর অ্যাটম বলা হয়। ওকে, সো দ্যাট ইজ এন টাইপ ম্যাটেরিয়াল এন্ড পি টাইপ ম্যাটেরিয়াল। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে মেজরিটি ক্যারিয়ার আর মাইনরিটি ক্যারিয়ার। এখানে একটা ছবি দিয়ে বোঝানো হয়েছে যে এই মেজরিটি ক্যারিয়ার কোনটা মাইনরিটি। মেজরিটি মাইনরিটি বলতে আমরা সাধারণত ইংলিশে আমরা কি বুঝি? মেজরিটি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, মাইনরিটি হচ্ছে সংখ্যালঘু, সেগুলো হচ্ছে মাইনরিটি, রাইট? ওকে, সো মেজরিটি ক্যারিয়ারের ক্ষেত্রে এখানে যদি এন টাইপ আমরা খেয়াল করি, এন টাইপের ক্ষেত্রে আমরা যদি দেখি ইলেকট্রনস প্লাস মাইনাস দুটোই আমি ইলেকট্রনস ধরতেছি, ঠিক আছে। ইলেকট্রনসই ম্যাক্সিমাম, আর হোল আছে একটা, দুইটা, 3টা। সো এখানে মেজরিটি হচ্ছে ইলেকট্রনস, মাইনরিটি হচ্ছে হোল। এই বাম পাশের ছবিটা এন টাইপ ম্যাটেরিয়াল, আর ডান পাশে পি টাইপ ম্যাটেরিয়াল। এই পি টাইপ ম্যাটেরিয়ালে এখানে আমরা যদি দেখি হোলের সংখ্যা বেশি, ইলেকট্রনসের সংখ্যা অনেক কম। তো এখানে হচ্ছে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস। তো আমি যদি একটা কোশ্চেন করি বা এমসিকিউ করি বা কুইজে আমি যদি জিজ্ঞেস করি এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার কোনটা, আমরা কি বলতে পারবো কোনটা মেজরিটি ক্যারিয়ার এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে? ইলেকট্রন। ইলেকট্রন, রাইট। আর পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস, ঠিক আছে। হোল। এরকম কোশ্চেন আসতে পারে কোনটা মেজরিটি ক্যারিয়ার কোনটা মাইনরিটি ক্যারিয়ার। তো মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার কেন মেনটেন করবো? এই যে আমি যখন এখানে বায়াসিং শিখতেছি বা অন্য যে কোনো জায়গায় আমি যখন এন টাইপ আর পি টাইপ আনতেছি, আমি এখন ছবি আঁকবো, আমি অ্যান্সার করতেছি, আমাকে জিজ্ঞেস করা হয়েছে নো অ্যাপ্লাইড বায়াস বলতে কি বুঝো। তোমরা এখানে এই বর্ণনা দেখে দেখে বা হোয়াট এভার ইট ইজ বর্ণনা পড়ছো, তোমরা লিখলা, ছবি আঁকলা, তোমরা এখানে লিখলা তুমি পি টাইপ, কিন্তু তুমি এখানে দিলা ইলেকট্রনস, ইলেকট্রনসের সংখ্যা বেশি দিলা, হোলের সংখ্যা কম দিলা, তাহলে কি হবে? তাহলে তো হবে না, কারণ পি টাইপে হচ্ছে হোলের সংখ্যা বেশি, ইলেকট্রনসের সংখ্যা কম। তো ছবিটা তো ওইভাবে আঁকতে হবে, রাইট? এন টাইপের ক্ষেত্রে উল্টা, ইলেকট্রনসের সংখ্যা এখানে হবে ইলেকট্রনসের সংখ্যা বেশি। সো ইট ডাজন্ট, ইট ইজ নট জাস্ট একটা এক্সাম্পল বা একটা জাস্ট একটা হিজিবিজি এঁকে দিচ্ছে এরকম না। আমি যখন একটা ছবি দেখবো বা ছবি বুঝবো, সেটা আমার বুঝে বুঝে পড়তে হবে, এটা একটা হিজিবিজি আঁকা না, কিন্তু এখানে এগুলো কিন্তু মিনিংফুল। বা এখানে চারপাশে যে ইলেকট্রনসটা বেশি সেটারও মিনিং আছে, সেটা আমি দেখাচ্ছি পরে। তো এই যে যখন ছবি আঁকবো বা যখন আমার এরকম একটা ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে, তখন আমি যখন অ্যান্সার করবো, তখন আমি যদি ইলেকট্রনসের সংখ্যা এখানে কম না দিয়ে বেশি দিই আর হোলসের সংখ্যা কম দিই, তাহলে সেক্ষেত্রে ইট উইল অ্যাকচুয়ালি ডিডাক্ট ইউর সাম মার্কস। ওকে,
তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা। সো এতক্ষণ আমি বেসিক্যালি যা পড়াইলাম এগুলো হচ্ছিল আগের ক্লাসের একটা স্লাইড ওভারভিউ। আমি খুব বেশি ডিটেলসে যাই নাই, কারণ এগুলো আমি লাস্ট ক্লাসে মোটামুটি সবই কভার আপ করছি। সো 1 to 3 কোশ্চেন আমরা কভার আপ করছি। সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস কাকে বলা হয়, কোভ্যালেন্ট বন্ডিং কি, এনার্জি লেভেলস কি, এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল ডেফিনেশন, এন টাইপ, পি টাইপ, ডোনার অ্যাটম, এক্সেপ্টর অ্যাটম, মেজরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার, এগুলো। সো আমরা এখন শিখবো বায়াসিং। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে নো অ্যাপ্লাইড বায়াস, রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। সো এইগুলো কি, সবগুলো হচ্ছে বায়াসিং থেকে আসছে। ওকে, সো বায়াসিং মানে কি, এখানে কারো কি কোনো আইডিয়া আছে বায়াসিং মানে কি? বায়াসিং হচ্ছে বেসিক্যালি প্রি ডিটারমাইন্ড ভোল্টেজ অর কারেন্ট এট ভেরিয়াস পয়েন্টস অফ ইলেকট্রনিক সার্কিট। ইলেকট্রনিক সার্কিটের বিভিন্ন পয়েন্টে আমি যদি একটা ভোল্টেজ নির্ধারণ করে দিই ইলেকট্রনিক সার্কিটের, যে এই পয়েন্টে আমি 5 ভোল্টের বেশি দিব না, আমি নির্ধারণ করে দিলাম এই পয়েন্টে 5 ভোল্ট ভোল্টেজই যাবে। বা আরেকটা পয়েন্ট আমি নির্ধারণ করে দিলাম এই পয়েন্টে 3 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে। আমি ইলেকট্রনিক্স এরকম করতে হয় আমার, কারণ চিপ ডিজাইনের জন্য আমার করতে হয় হোয়াট এভার চিপ ইট ইজ, এটা হোক ল্যাপটপ হোক এটা মোবাইল ডিভাইস, আমার চিপ ডিজাইনের জন্য এরকম প্রি ডিটারমাইন্ড ভোল্টেজ বা প্রি ডিটারমাইন্ড কারেন্ট সেট করে দিতে হয়, আগে থেকে ডিটারমাইন করে দিতে হয় যে এই ভোল্টেজের এইটা 5 ভোল্টের বেশি এখান দিয়ে যাবে না, বা এখানে 3 অ্যাম্পিয়ারের বেশি যাবে না, এরকম আমি আগে থেকে ডিসাইড করে দিই। তো এই যে প্রসেস, আমি কোন একটা ইলেকট্রনিক সার্কিটের একটা পয়েন্টে আমি এরকম ডিসাইড করে দিই যদি, এই প্রসেসটাকে বলা হয় বায়াসিং। ওকে, ক্লিয়ার? বায়াসিং কাকে বলে বোঝা গিয়েছে? জি স্যার। ওকে, সো বায়াসিং এর মধ্যে আমরা শিখবো হচ্ছে নো অ্যাপ্লাইড বায়াস, রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। সো বায়াসিং এর কয়টা কন্ডিশন আছে? 3টা। একটা হচ্ছে নো অ্যাপ্লাইড বায়াস, আর একটা হচ্ছে রিভার্স বায়াস, আর একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। 3 প্রকার কন্ডিশন। আচ্ছা, 3 প্রকার কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে নো অ্যাপ্লাইড বায়াস। সো এই কন্ডিশনটা খুবই সহজ, এখান থেকে কোনো ভোল্টেজ পাস করবে না। আমি ভোল্টেজটা ডিসাইড করে রাখছি 0 ভোল্ট। সো প্রত্যেকটা কন্ডিশনে আমি একটা করে ভোল্টেজ ডিসাইড করে রাখছি, একটা শর্ত দিয়ে রাখি। কন্ডিশন মানে কি? শর্ত। এখানে আমি শর্ত দিয়ে রাখছি ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট যাবে, এটা হচ্ছে নো অ্যাপ্লাইড বায়াস কন্ডিশন। রিভার্স বায়াস কন্ডিশনটা কি? রিভার্স বায়াস কন্ডিশন হচ্ছে ভোল্টেজ হচ্ছে 0 ভোল্টের চেয়ে কম যাবে, ডায়োডের মধ্যে যে ভোল্টেজটা যাবে সেটা হচ্ছে 0 ভোল্টের চেয়ে কম যাবে, মানে নেগেটিভ ভোল্টেজ যাবে। আর ফরওয়ার্ড বায়াস কন্ডিশন কি? ডায়োডের মধ্যে যে ভোল্টেজটা যাবে সেটা হচ্ছে 0 ভোল্টের থেকে বেশি হবে। তো সব কন্ডিশনে কিন্তু বেসিক্যালি 0 ভোল্টের কোনোটা বেশি, কোনোটা কম, কোনোটা সমান। তো আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি ফরওয়ার্ড বায়াস কন্ডিশন কি, বলতে পারবা না? এটা হচ্ছে 0 ভোল্টের চেয়ে বেশি। আমি যদি বলি আমি একটা 5 ভোল্ট দিচ্ছি ডায়োড ভোল্টেজে, সেটা কোন কন্ডিশন? এটা কি এটা কোন কন্ডিশন? ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, নাকি হচ্ছে নো বায়াস কন্ডিশন? বলতে পারবা? আমি যদি জিজ্ঞেস করি, স্যার আবার একটু বলেন। আমি যদি জিজ্ঞেস করি আমি একটা বায়াসিং এর জন্য একটা ডায়োড ভোল্টেজ দিচ্ছি, সে ভোল্টেজটা 5 ভোল্ট, ঠিক আছে? তো এটা কোন কন্ডিশন? এটা কি ফরওয়ার্ড বায়াস কন্ডিশন? স্যার নেটওয়ার্কের প্রবলেমের জন্য কথা কাইটে কাইটে ফরওয়ার্ড আসছে। বাইস স্যার, ফরওয়ার্ড স্যার। ফরওয়ার্ড বায়াস, এক্স্যাক্টলি। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না? স্যার আমার এখানে নেট প্রবলেম তো এই জন্য অন্যরা শুনতে পাচ্ছ? জি স্যার, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে এটা মনে হয় জাহিদ তোমার পার্সোনাল নেটের প্রবলেম, এটা আমার কিছু করার নাই। সো এনিওয়ে, নো অ্যাপ্লাইড বায়াস, রিভার্স বায়াস আর ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, ঠিক আছে? সো আমি এরকম কোশ্চেন করতে পারি, নো অ্যাপ্লাইড বায়াস কি? যেটা হচ্ছে 0 ভোল্ট সেটা হচ্ছে নো অ্যাপ্লাইড বায়াস কন্ডিশন। রিভার্স বায়াস হচ্ছে যেটা নেগেটিভ ভোল্টেজ সেটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন। আর ফরওয়ার্ড বায়াস কন্ডিশন হচ্ছে যেটা পজিটিভ ভোল্টেজ সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। আচ্ছা, নো অ্যাপ্লাইড বায়াসের ক্ষেত্রে আমরা যদি ছবিটা দেখি, আমরা কিন্তু ছবি দেখে বোঝার চেষ্টা করবো এখানে কি ঘটতেছে। আমরা যদি ছবিটা দেখি, এখানে কোনো ভোল্টেজ দেওয়া হচ্ছে না। কোথায় ভোল্টেজ দেওয়া হচ্ছে না? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার আউট করি, এখানে ভি এর সাথে ডি দেওয়া, ডিটা কি আসলে বলতে পারবা কেউ? ডিটা কি? আই এর সাথে আবার ডি দেওয়া, বলতে পারবা কি ডিটা কি আসলে, কেন দিচ্ছে আই এর নিচে D? গ্রাইসেল। না, এটা হচ্ছে ডায়োড। মানে সহজ কথা, একদম ডায়োড। সিলিকন, আমাদের যে সিলিকন ডায়োড আছে এটা ডায়োড, ঠিক আছে? ডায়োড। আই মানে কি? আমরা তো জানি ভি মানে হচ্ছে ভোল্টেজ, আই মানে হচ্ছে কারেন্ট, রাইট? আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স এর একটা বেসিক কনসেপ্ট। এগুলো আমরা সবাই জানি, ভি মানে ভোল্টেজ, আই মানে কারেন্ট, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, রাইট? এখন
আইডি দিছে, এটা হচ্ছে ডায়োডের মধ্যে কোন কারেন্টটা যাচ্ছে। ভিডি দিছে, এটা হচ্ছে ডায়োডের মধ্যে কোন ভোল্টেজটা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে এই আইডি যদি দেওয়া থাকে, এই আইডি থেকে আমি বুঝতে পারতেছি যে ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করতেছে না। ভিডি হচ্ছে 0 ভোল্ট, ভোল্টেজের মধ্যে এই ডায়োডের মধ্যে দিয়ে কোনো ভোল্টেজ পাস করছে না, রাইট। সো নো বায়াস কন্ডিশনে যেটা হচ্ছে, নো বায়াস কন্ডিশনে আমি কোনো ভোল্টেজ দিই না। তো যেটা হয় ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করে না, সো কারেন্টটা থাকে 0 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এখানে এখানে কোনো অ্যাকচুয়ালি কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া ঘটে না নো অ্যাপ্লাইড বায়াসে। এখানে পি পি এখানে দুই রকম ম্যাটেরিয়াল আছে, একটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল আর হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। তো আমি অ্যাজ ইউজুয়াল বলছিলাম যে এন টাইপ ম্যাটেরিয়ালে ইলেকট্রনসের সংখ্যা বেশি, হোলসের সংখ্যা কম, তাই আছে এখানে। পি টাইপ ম্যাটেরিয়ালে হচ্ছে হোলসের সংখ্যা বেশি আর হচ্ছে ইলেকট্রনসের সংখ্যা কম, তাই আছে এখানে। কিন্তু এখানে একটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে ডিপ্লেশন রিজন। ঠিক আছে, ডিপ্লেশন রিজন নামে একটা রিজন গঠন হয়। ঠিক আছে, তো আমি যখন একটা ইলেকট্রনিক সার্কিট নিয়ে ইলেকট্রনিক সার্কিট বা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতেছি, তখন সেখানে একটা রিজন ক্রিয়েট হয়। সেই রিজনে কি হয়, পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন একটা আরেকটার সাথে লেগে থাকে কিছু। ঠিক আছে, তো এই যে এই একটা আরেকটার সাথে লেগে আছে, এখানে যেমন ছাড়ানো আছে আর এখানে পজিটিভ আর নেগেটিভ একটা আরেকটার সাথে লেগে আছে, বা দুইটা চারটা রো ক্রিয়েট করছে বা চারটা কলাম ক্রিয়েট করছে, সেই যে রিজনটা যেখানে যে ঘনীভূত হচ্ছে যে আয়নগুলো, সেই রিজনটাকে বলা হয় ডিপ্লিশন রিজন। ঠিক আছে, তো আমি যখন ছবি আঁকছি তখন আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে এ পাশ থেকে হচ্ছে নেগেটিভ আয়ন আর এ পাশ থেকে হচ্ছে পজিটিভ আয়ন গুলো একটা আরেকটার সাথে আকর্ষিত হচ্ছে বা ঘনীভূত হচ্ছে, রাইট। আর এখানে আর কোনো ক্রিয়া বিক্রিয়া হচ্ছে না, কারণ এখানে আমি কোনো ভোল্টেজ পাস করতেছি না, কোনো কারেন্ট দিচ্ছি না। ঠিক আছে, আচ্ছা, এবার আমি একটু রিভার্স বায়াস কন্ডিশনটা দেখি। রিভার্স বায়াস কন্ডিশনে কি হয়েছে, এখানে খেয়াল করো, এই ডিপ্লিশন রিজনে খেয়াল করো, এর আগে ছিল দুইটা কলাম, নেগেটিভ আয়নের দুইটা কলাম, পজিটিভ আয়নের দুইটা কলাম। এখন এখানে দেখতেছি নেগেটিভ আয়নের তিনটা কলাম, পজিটিভ আয়নের তিনটা কলাম। তার মানে এই ডিপ্লিশন রিজনটা কি হচ্ছে, ঘনীভূত হচ্ছে বা বাড়তেছে। বাড়তেছে কারণ কি, কারণ এখানে আমরা নেগেটিভ ভোল্টেজ দিয়েছি। নেগেটিভ ভোল্টেজ দেওয়ার কারণে নেগেটিভ কারেন্ট পাস করতেছে এবং এই কারণে আমার এই ডিপ্লিশন রিজনটা চওড়া হচ্ছে। ঠিক আছে, বা বেড়ে যাচ্ছে ডিপ্লিশন রিজনে। সো এখানে একটা ক্রিয়া বা বিক্রিয়া কাজ করছে। আর এখানে এই যে রিভার্স বায়াস কন্ডিশনে আমি যে ডায়োড ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, মানে 0 ভোল্টের চেয়ে কম ভোল্টেজ দিচ্ছি, -1 ভোল্টেজ, -2 ভোল্টেজ বা -3 ভোল্টেজ দিচ্ছি। তো এটা দিলে কি হচ্ছে, এটা দেওয়ার কারণে এই যে পজিটিভ আয়নে এন টাইপের পজিটিভ আয়নের সংখ্যা বাড়তেছে। ঠিক আছে, সাধারণত যেটা হয়, আমি যখন নেগেটিভ একটা ভোল্টেজ দিই, এন টাইপে পজিটিভ আয়নের সংখ্যা বাড়ে আর আর পি টাইপে নেগেটিভ আয়নের সংখ্যাটা বাড়তে থাকে, এবং এইগুলো হচ্ছে এই যে চওড়া হতে থাকে এবং এই ডিপ্লিশন রিজনে এইটা চওড়া হতে থাকে এবং বড় হতে থাকে। ওকে, আর এখানে ডায়োড ভোল্টেজের জায়গায় থাকে, আর এখানে একটা কারেন্ট পাস হয়, সেই কারেন্টটাকে বলা হয় স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেশন কারেন্টটা কোনো কিছুই না, এর সহজ এবং সরল সংজ্ঞা হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ কারেন্ট পাস হয়। ঠিক আছে, কারণ আমার ডায়োড ভোল্টেজটা আমি দিচ্ছি নেগেটিভ ভোল্টেজ, এই কারণে আমার যে কারেন্টটা পাস করছে সেটা হচ্ছে নেগেটিভ কারেন্ট, সেটাকে আমরা বলি স্যাচুরেশন কারেন্ট। সেই কারণে এটাকে সংক্ষেপে বলা হয় আইএস, স্যাচুরেশন কারেন্ট, এটাকে সংক্ষেপে আমরা বলি আইএস। ওকে, সো এটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন। আর এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে কি হচ্ছে, আমরা কিন্তু একটা আরেকটার সাথে মিল রেখে পড়াশোনা করার চেষ্টা করব। মানে ফরওয়ার্ড বায়াসের সাথে রিভার্স বায়াসের সাথে নো বায়াস, এবং এটা এই নো বায়াসের সাথে ফরওয়ার্ড বায়াসের পার্থক্য কি, নো বায়াসের সাথে রিভার্স বায়াসের পার্থক্য কি, বা রিভার্স বায়াসের সাথে ফরওয়ার্ড বায়াসের পার্থক্য কি, এই কনসেপ্টটা যদি আমরা না জানি বা এই কনসেপ্টটা যদি আমি না বুঝি, আলটিমেটলি কিন্তু আমি বুঝতে পারবো না। ওকে, তো এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করি। তো আমি এখানে খেয়াল করি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে এখানে মাত্র একটা কলাম, নেগেটিভ আয়নের একটা কলাম, পজিটিভ আয়নের একটা কলাম। তো প্রথমে নো বায়াসে ছিল ডিপ্লিশন রিজনে নেগেটিভ আয়নের দুইটা কলাম, পজিটিভ আয়নের দুইটা কলাম। রিভার্স বায়াসে নেগেটিভ আয়নের তিনটা কলাম, পজিটিভ আয়নের তিনটা কলাম। আর হচ্ছে ফরওয়ার্ড বায়াসে নেগেটিভের জন্য একটা কলাম আর পজিটিভের জন্য একটা কলাম। সো 2 3 তারপরে 1। তো ফরওয়ার্ড বায়াসে যেটা হচ্ছে যে আবারও এই যে রিভার্স বায়াসে যেরকম এই যে ডিপ্লিশন রিজনটা চওড়া হচ্ছে, ফরওয়ার্ড বায়াসে এই ডিপ্লিশন রিজনটা আবার ছেড়ে দিচ্ছে, আয়নগুলো আবার আগের অবস্থানে চলে যাচ্ছে। ঠিক আছে,
সো এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস বা এটাকে বলা হয় অন কন্ডিশন। আমি যদি একটু ডিটেলসে যাই, এ ফরওয়ার্ড বায়াস অর অন কন্ডিশন established by applying the positive potential to the p type material and negative potential. সো পজিটিভটা হচ্ছে p টাইপে যাচ্ছে। সো রিভার্স বায়াসে যেটা হয়, পজিটিভ আয়ন যেগুলো সেগুলো যায় n টাইপে, আর নেগেটিভ আয়নগুলো যায় p টাইপে। আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ঠিক তার অপোজিট হয়, পজিটিভ আয়নগুলো যায় p টাইপের ক্ষেত্রে আর নেগেটিভ আয়নগুলো যায় n টাইপের ক্ষেত্রে। ঠিক আছে, আর এখানে আবার কিন্তু খেয়াল করো, এখানে কিন্তু ডায়োড কারেন্ট চলে আসছে আইডি, এখানে ছিল আইএস আর এখানে হচ্ছে আইডি। সো আইএস শুধু একটা জায়গায় ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন আইএস ব্যবহার করা হয়েছে। রিভার্স বায়াস কন্ডিশনে কেন আইএস ব্যবহার করা হচ্ছে? কারণ রিভার্স বায়াস কন্ডিশন হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। তো নেগেটিভ ভোল্টেজ মানে হচ্ছে নেগেটিভ কারেন্ট, রাইট? আর আইএস হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেশন কারেন্টটা হচ্ছে নেগেটিভ কারেন্টটাকে আমরা স্যাচুরেশন কারেন্ট বলি। সো শুধু একটা পয়েন্টেই আমার আইএস ব্যবহার করা হচ্ছে। ওকে, আর ফরওয়ার্ড বায়াস কন্ডিশন একইভাবে ঠিক অপোজিট, রিভার্স বায়াস কন্ডিশনে ঠিক যা হচ্ছে তার অপোজিট হচ্ছে। সো এখানে কি হয়, ইলেকট্রনসের প্রেসার বেড়ে যায় ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে, এন টাইপে ইলেকট্রনসের প্রেসার বেড়ে যায়, পি টাইপে আমরা দেখবো হোলসের প্রেসার বেড়ে যায়, আর ডিপ্লেশন রিজেন্ট উইথ বা চওড়া কতটুকু ডিপ্লেশন, এই চওড়াটা কমে যায়। ঠিক আছে, তো এই যে আমি যে কথাগুলো এতক্ষণ বাংলায় বললাম যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এটা হচ্ছে, রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা হচ্ছে, নো বায়াসের ক্ষেত্রে এটা হচ্ছে, এই কথাগুলো ইংলিশে এগুলো বলা আছে, এখানে ইংলিশে বলা আছে, আমি বোঝানোর জন্য বাংলায় বলছি, জাস্ট এখানে ইংলিশে বলা আছে, ঠিক যা যা কথা বলছি তাইটাই বলা আছে। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার স্যাচুরেশন, স্যার স্যাচুরেশন আর হচ্ছে রিভার্স, এই দুইটার মধ্যে কি আলাদা পার্থক্য আছে? না, আমরা স্যাচুরেশন কারেন্টও বলি আবার রিভার্স স্যাচুরেশন কারেন্টও বলি। মানে এরকম আমি কথা বলি যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, সো রিভার্স যে কারেন্টটা বা যেটা নেগেটিভ কারেন্ট সেটা কিন্তু আমরা স্যাচুরেশন কারেন্টই বলি। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই একটু ভালো মতো বায়াসিংটা দেখবা, বায়াসিং এর ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস আর হচ্ছে নো বায়াস কন্ডিশনগুলো, যে এখানে বায়াসিংটা কি হচ্ছে, বেসিক্যালি ফরওয়ার্ড বায়াসিং কি হচ্ছে, রিভার্স বায়াস হচ্ছে, নো বায়াসিং কি হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো মতো দেখে আসবা এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, সো এটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখাবো, সেটা হচ্ছে যে শকলিস ইকুয়েশন। ঠিক আছে, সো শকলি মেড এন ইকুয়েশন দ্যাট ইজ লাইক আইডি ইকুয়ালস টু আইএস into EVD divided by NVT minus 1। আচ্ছা, দেখে মনে হয় হিবিজিবি মনে হচ্ছে। সো এনিওয়ে, আইএস টা কি? রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, যেটা হচ্ছে জাহিদ কিছুক্ষণ আগে কোশ্চেন করেছে, যেটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট আর রিভার্স কারেন্ট এটাকে আলাদা কিনা। সো আমরা এটাকে একসাথে কিন্তু রিভার্স স্যাচুরেশন কারেন্টও বলি। ঠিক আছে, সো বোথ আর সেম থিং। আমি যদি স্যাচুরেশন কারেন্টও বলি কোনো সমস্যা নাই, রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলি তাহলেও কোনো সমস্যা নাই। স্যাচুরেশন কারেন্টটা কেন বলি? কারণ হচ্ছে আই এর সাথে এস বসানো হয়। আই এর সাথে এস বসানো আমরা কনফিউজ, এটা একটা কারেন্ট আবার এস বসানো, আই এর সাথে এস কেন বসানো, আবার আই এর সাথে মাঝে মাঝে ডি, ডি হচ্ছে ডায়োড কারেন্ট, এটা কমন। স্যাচুরেশন কারেন্টটা শুধুমাত্র রিভার্স বায়াস, যে এই এখানে রিভার্স বায়াস কন্ডিশনে এখানে শুধু এই স্যাচুরেশন কারেন্ট বা রিভার্স স্যাচুরেশন কারেন্টটা আসবে। ঠিক আছে, তো শকলিস ইকুয়েশনে আইএস ইজ দ্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এটা আমরা অলরেডি জানি, বায়াসিং যখন করতেছিলাম তখন আমি জানি। পিডি ইজ দ্য অ্যাপ্লাইড ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ। ঠিক আছে, এটা ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ, ডায়োড ভোল্টেজ যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ। এন ইজ এন আইডেন্টিটি ফ্যাক্টর, আমরা আগে ফিজিক্সে পড়তাম না যে বিভিন্ন রকম ফ্যাক্টর দিত, সেরকম একটা ফ্যাক্টর। এটার একটা বড় ডিটাইভেশন আছে, সেটা আমরা এখানে দেখবো না, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। সো এন এর সবসময় ভ্যালু রেঞ্জ 1 থেকে 2 পর্যন্ত হয়। ঠিক আছে, সো এখানে এন ইকুয়ালস টু 1 ধরা হয়েছে সুবিধার জন্য। এন একটা মানে ধ্রুবক, আমরা ফিজিক্সে পড়তাম মনে হয় খেলা আছে, ধ্রুবক, বিভিন্ন রকম ধ্রুবক, আমরা এটাকে এনটাকে ধ্রুবক ধরে নিই, যেটা ভ্যালু আমরা সবসময় 1 ধরি। ঠিক আছে, আচ্ছা, সো এখান থেকে আমরা থার্মাল ভোল্টেজের একটা ফর্মুলা পাই, সেটা হচ্ছে ভিটি। ভিটি কি? টি দিয়ে কি? থার্মাল, ভিটি হচ্ছে ভোল্টেজ, সো এটাকে ভিটি দিয়ে প্রকাশ করা হয়, থার্মাল ভোল্টেজ। সো ভিটি ইকুয়ালস টু কে ইনটু টি কে ডিভাইডেড বাই কিউ। কে এখানে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, কে হচ্ছে বোলসম্যানস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -23 জুল পার কেলভিন। সো এইসব কনস্ট্যান্ট মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, যদি এইসব রিলেটেড অঙ্ক আসে বা কোশ্চেন করি আমি,
এই অঙ্কগুলো আমি এখানে আমি বোলসম্যান কনস্ট্যান্ট অবশ্যই বলে দিব, অবশ্যই কনস্ট্যান্ট আসলে। আচ্ছা, টিকে কি? টিকে হচ্ছে টেম্পারেচার। টি এর নিচে কে কেন? ক্যালভিনের টেম্পারেচার, রাইট? তোমরা ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার আর ক্যালভিনের টেম্পারেচার বুঝো? বুঝা তো কথা। 10 ডিগ্রি সেলসিয়াস মানে কত ক্যালভিন? বলতে পারবো না কেউ? 283 স্যার। হ্যাঁ 283, 273 যোগ দিবা, এই তো 273 প্লাস টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? সো টি কে কি? আমরা সবসময় এটাকে ক্যালভিনে প্রকাশ করব। যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে লিখবো 283, 273টা যোগ করব। আর কিউ কি? কিউ ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রনিক চার্জ। কিউ হচ্ছে ইলেকট্রনিক চার্জের ম্যাগনিটিউড। আচ্ছা, ম্যাগনিটিউড মানে কি কেউ বলতে পারবা? ম্যাগনিটিউড মানে হচ্ছে ভ্যালু, ঠিক আছে? এটা আবার অন্যরকম ভেবো না যেটা ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ড বা এরকম কিছু না। ম্যাগনেটিক ফিল্ড ইজ এ ডিফারেন্ট থিং। ওইটা রিলেটেড কোর্স আছে তোমাদের, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করবা তাদের এই ম্যাগনেটিক ফিল্ড নিয়ে অনেক পড়াশোনা আছে। তো ম্যাগনিটিউড বলতে এখানে বলতেছে ভ্যালু, ইলেকট্রনিক চার্জের ভ্যালু কত। ইলেকট্রনিক চার্জের ভ্যালু কিন্তু আমরা এর আগেও দেখছিলাম 1.6 × 10⁻⁻19 কুলম। এখানেও আছে, যেটাকে আমরা কোথায় জানি দেখলাম, ঠিক আছে? এখানে আমরা জানি 1.6 × 10⁻19 কুলম, রাইট? ইলেকট্রনিক চার্জের ভ্যালু। সো এটাও দিয়ে দিব, এটা মুখস্থ করার প্রয়োজন নাই। সো এখান থেকে আমরা কিন্তু থার্মাল ভোল্টেজ বের করতে পারবো। আমি বোলসম্যান কনস্ট্যান্ট ম্যাগনিটিউড অফ ইলেকট্রনিক চার্জ, এখান থেকে আমি কিন্তু থার্মাল ভোল্টেজ আমার কত লাগবে সেটা আমি বের করতে পারবো। ওকে ওকে, সো এখানে যে ভিটিটা আছে সেটা হচ্ছে থার্মাল ভোল্টেজ। এই শকলিস ইকুয়েশনে ভিটিটা, ভিডি হচ্ছে ডায়োড ভোল্টেজ, এন হচ্ছে একটা আইডেন্টিটি ফ্যাক্টর যেটা আমরা 1 সাধারণত ধরি, আর আইএস হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। সো আমি যদি এখানে ম্যাথ দিই, এটা কিন্তু পারা উচিত সবার, কারণ সবার হাতে সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে। আমি সবগুলো ভ্যালুই তোমাদের দিয়ে দিব, সেই ভ্যালু থেকে তুমি কিন্তু ডায়োড কারেন্টটা বের করতে পারবা, বা এখানে স্যাচুরেশন কারেন্টটা যদি বের করতে বলি সেটাও কিন্তু তোমরা বের করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, শকলিস ইকুয়েশন আর থার্মাল ভোল্টেজ নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এক্সকিউজ মি, জাস্ট 1 সেকেন্ড, 1 মিনিট। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে যতটুকু দেখানো হলো এর মাঝে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। সো টাইম ইজ আপ মোটামুটি। সো আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আর স্যাটারডে ক্লাস হবে না, কারণ হচ্ছে স্যাটারডে সরস্বতী পূজা, সেটার জন্য আমার মনে হয় ইউনিভার্সিটি ছুটি। সো স্যাটারডে তো ছুটি থাকলে ক্লাস হবে না। থ্যাংক ইউ সো মাচ। আমাকে কাইন্ডলি একটু সিয়াররা আমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন, এবং সবাই একটু প্রিপেয়ার থাকবেন। আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, এটা আমি সিয়ারদের মাধ্যমে বলে দিব যে কোন অ্যাসাইনমেন্ট থাকবে। ইট উইল নট বি ভেরি ডিফিকাল্ট। আমরা যতটুকু কভার আপ করছি বা যতটুকু টপিক কভার করছি তার মধ্যে থেকে আসবে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? স্যার অ্যাসাইনমেন্টে একটু টাইম আমাদের বেশি দিয়েন। কত টাইম লাগবে তোমাদের? স্যার একটু বেশি দিলে হবে। আচ্ছা, আই উইল ট্রাই মাই বেস্ট তোমাদের একটা অ্যাসাইনমেন্ট টাইম বেশি দেওয়ার। বাট তোমাদের কিন্তু ফাইনাল চলে আসবে সামনে, খুব বেশি দিন নাই, মানে ফেব্রুয়ারির পরেতে মার্চে, মানে ফাইনাল না সরি, মিড টার্ম, ঠিক আছে? মার্চে মিড টার্ম। হ্যাঁ স্যার, সব স্যারই অ্যাসাইনমেন্ট দেয় তো, সবগুলা ম্যানেজ করতে তো একটু টাইম লাগে স্যার। আচ্ছা এই জন্য আচ্ছা, ওকে, নো প্রবলেম। আমি অত প্রেশার না, আমি যতটুকু তোমরা কেপাবল সেরকমই আমি দিব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে সমস্যা হবে না হোপফুলি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমি সিয়ারদেরকে অ্যাসাইনমেন্টটা বলে দিব, কিভাবে কি অ্যাসাইনমেন্ট করতে হবে এটা প্রিপেয়ার করে সিয়ারদের বলে দিব, আর সিয়াররা কাইন্ডলি আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।